আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ধ্বনিতত্ত্বের মৌলিক কিছু বিষয় নিয়ে। ধ্বনিতত্ত্বটা আসলে অনেক বড় একটা বিষয়, হ্যাঁ। এটা একটা বা দুইটা ক্লাসে কিন্তু ধ্বনিতত্ত্বটা আলোচনা করা সম্ভব হয় না। এই জন্য আমি ধ্বনিতত্ত্বটাকে কয়েকটা পর্বে বিভক্ত করেছি। ধ্বনিতত্ত্বের প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম ধ্বনিতত্ত্বের সংজ্ঞা, ধ্বনিতত্ত্বের প্রকারভেদ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জনধ্বনি কয়টি, ধ্বনি, বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম। তাই তোমরা আজকে যারা এই ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্বটি দেখছো, তোমরা অবশ্যই ধ্বনিতত্ত্বের প্রথম পর্বটি দেখে নিবে, তাহলে তোমাদের এই ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্বটি বুঝতে সুবিধা হবে। তো আজকে আমার ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্বে আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্বের উচ্চারণের স্থান। উচ্চারণের স্থানটা হচ্ছে যে ধ্বনিগুলি আসলে কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেই বিষয়টি। তো এই উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনিতত্ত্বকে আমরা দুই ভাগে করে ভাগ করব। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থানগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো ব্যঞ্জন ধ্বনিতে এরকম কিছু ধ্বনি আছে যেগুলোর নাম হচ্ছে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি। হ্যাঁ, এই স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনিগুলি কাকে বলে? যেই ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের বাকযন্ত্রের কোথাও কোনো স্পর্শের প্রয়োজন হয় তাকেই মূলত স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি বলে। এই স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি হচ্ছে 25টি। আমরা একটা ছক আঁকবো, যে ছকের মাধ্যমে খুব সহজে এই স্পৃষ্ট ধ্বনিগুলি সবগুলি আমরা মনে রাখতে পারবো। তো আমি এই ছকটায় চলে যাই। দেখো, আমরা এখানে 5টা ধ্বনি লিখেছি। এই যে ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ক, চ, ট, ত, প, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পর্ব আমরা বলি, পর্ব বলি, আবার কোনো কোনো বইতে তোমরা দেখবা বর্গ কিন্তু বলা হয়, তাই না? ক, চ, ট, ত, প, এই বর্গটা বা এই পর্বটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমরা সবগুলি স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলি কিন্তু খুব সহজে মনে রাখতে পারবো। তো আমরা জানি এই একটা পর্বের মধ্যে 5টা করে ধ্বনি থাকে, তাই না? তো দেখো, এই ক বর্গের শেষ যে ধ্বনিটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ও। এই চ বর্গের শেষ যে ধ্বনিটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইয়। ট বর্গের শেষ ধ্বনিটার নাম হচ্ছে মূর্ধন্য। ত বর্গের শেষ ধ্বনিটার নাম হচ্ছে দন্তেন্য। ক বর্গের শেষ ধ্বনিটার নাম হচ্ছে ম। ঠিক আছে? তাহলে দেখো, এই যে 5টা ধ্বনি চলে আসছে, তাই না? তাহলে তোমরা এই 5টা পর্ব বা বর্গ যদি মনে রাখতে পারো, তাহলে এই 25টি যে স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি আছে, তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো কিন্তু। ক, চ, ট, ত, প। ঠিক আছে? আর এই প্রতিটা বর্গের শেষ যে ধ্বনিটা আছে সেটা আমরা এখানে লিখে ফেলছি। তাহলে এই যে দেখো, এই শেষ যে ধ্বনিগুলি আছে এই প্রত্যেকটা পর্বের, এই 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 5টা ধ্বনিকে একসাথে করে বলে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি। এই যে উ, ইয়, মধ্যাহ্ন, দন্তেন্য, ম, এই 5টাকে একসাথে করে কি বলে? নাসিক্য ধ্বনি বলে। নাসিক্য ধ্বনিগুলি আসলে কোনগুলি? যেগুলা উচ্চারণ করার জন্য আমাদের নাকের সাহায্যের প্রয়োজন হয়, মানে নাক দিয়ে বাতাস বের হইতে হয়, নইলে কিন্তু এগুলো উচ্চারণ করা যায় না। যেমন দেখো, আমি বললাম ম, হ্যাঁ, কিন্তু মটা যদি আমি এরকম করে নাক চেপে ধরে বলি ম, তাহলে দেখবা ভালো করে উচ্চারণ কিন্তু হয় না। তার মানে এই যে 5টা ধ্বনি, এখানে এই 5টা ধ্বনি উচ্চারণ করার জন্য নাক দিয়ে বাতাস বের হইতে হয়। এই জন্য এগুলাকে কি বলে? এগুলাকে বলে নাসিক্য ধ্বনি। ঠিক আছে? তাহলে মধ্যের নয়, এটা কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। দন্তের নয়, এটা কি ধ্বনি? এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। ঠিক আছে? ম, নাসিক্য ধ্বনি। তাহলে এই 5টাই হচ্ছে কি? নাসিক্য ধ্বনি। এরপরে দেখো, আমরা অনেক সময় শুনি যে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলির কথা, তাই না? তাহলে এই অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলি কোনগুলি আমরা এটা একটু দেখবো। যেমন দেখো, এই যে পর পর এখানে কি আসবে? খ, তারপরে কি? গ, তারপরে ঘ, তাই না? একইভাবে দেখো, চর পরে কি? ছ, তারপরে বর্গের জ, তারপরে ঝ। তাহলে দেখো, তোমরা যদি এই ক, চ, ট, ত, প মনে রাখতে পারো, তাহলে প্রত্যেকটা কিন্তু এর মধ্যে যে 25টা ধ্বনি আছে খুব সহজেই কিন্তু তোমরা মনে রাখতে পারবে। তাহলে এখন দেখো, এই যে ক, ক বললাম, দেখো এই তোমরা মুখের সামনে একটু হাত দিয়ে বলতে পারো যে ক, তাই না? ক। এখন আবার বলে দেখো খ, খ, এরপরে দেখো গ, এরপরে দেখো ঘ। এরকম মুখের সামনে হাত দিয়ে দেখো, কোনো ধ্বনিতে দেখো বাতাস কম বের হচ্ছে মুখ দিয়ে, কোনো ধ্বনিতে বাতাস বেশি বের হচ্ছে। এই বাতাস কম বেশি বের হওয়ার কারণে এটাকে ভাগ করা হয় অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি বলে। ঠিক আছে? তাহলে দেখো, ক বললে বাতাস কম বের হয়, এই জন্য এটাকে আমরা বলবো অল্প প্রাণ ধ্বনি। হ্যাঁ, এরপর দেখো খ বললে বাতাস বেশি বের হয়, এই জন্য আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? এরপরে দেখো,
এরপরে গ বললে হচ্ছে কম বের হয় বাতাস, এই জন্য অল্প প্রাণ। ঘ বললে বেশি বের হয়, এই জন্য এটাকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, আমরা এরকম করে এটাকে আটকায় দিলাম। ঠিক আছে, তাহলে এরপরে দেখো এই যে আমরা যদি টর পরে লিখি ঠ, তারপরে এখানে লিখবো ড, তারপরে কি ধ, তাই না? এরপরে তর পরে কি হবে থ, তারপরে কি হবে দ, তারপরে কি ধ। এরপরে দেখো প, পর পরে ফ, এরপরে ভ, এরপরে ব, তারপর হচ্ছে কি ভ, তাই না? তারপর হচ্ছে ম। তাহলে এই দেখো এই সবগুলি ধ্বনি। এখন আমি তোমাদের যদি একটা জিজ্ঞেস করি যে দ, তাই না? এই ধ্বনিটা বললাম দ, দ ধ্বনিটা আসলে কি বলো? তাহলে তোমরা দেখো এই যে দ ধ্বনিটা এই যে কি অল্পর মধ্যে পড়ছে না, এখানে এই যে অল্প প্রাণের মধ্যে পড়ছে, এই জন্যে এই এটাকে আমরা দ ধ্বনিটাকে কি বলবো? অল্প প্রাণ ধ্বনি বলবো। আবার দেখো এই যে ঢ, ঢকে আমরা কি বলবো? ঢকে আমরা বলবো এই যে দেখো মহাপ্রাণ, তাহলে মহাপ্রাণের মধ্যে ঢ আসছে, ঢ মহাপ্রাণ। আবার যদি দেখো ত, ত কি কোন কোন ধ্বনি হবে? ত হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। দেখো এই যে এই ছকের মধ্যে এই পাঁচটা ধ্বনি অল্প প্রাণ, তারপরে পাঁচটা ধ্বনি মহাপ্রাণ, তারপরে আবার অল্প প্রাণ, তারপরে আবার মহাপ্রাণ। বুঝতে পারছো? তাহলে তাহলে বাতাস কম বের হলে অল্প প্রাণ, বাতাস বেশি বের হলে মহাপ্রাণ ধ্বনি হবে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা দেখবো ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি বুঝতে হলে আমাদের একটা চিত্র আঁকতে হবে। তো আমরা গত ক্লাসে এরকম একটা চিত্র দেখছিলাম। আচ্ছা, তাহলে এই যে দেখো এটা হচ্ছে কি এই জায়গাটুকু, এটা হচ্ছে আমাদের কি গলা না? গলা। গলার মধ্যে দেখবা এই জায়গায় একটা উঁচু একটা হাড়ের মতো আছে, এই যে দেখো এই যে একটা উঁচু একটা হাড়ের মতো আছে, এটাকে বলে স্বরতন্ত্র। ঠিক আছে, এই স্বরতন্ত্রের কিছু কিছু ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্র বেশি কম্পিত হয়, আবার কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম কম্পিত হয়। এই কম্পনের উপর নির্ভর করেই এই ধ্বনিগুলিকে ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনিতে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এটা একটু মুছে ফেলি এখান থেকে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে দেখো এই প্রথম যে এই যে পাঁচটা পাঁচটা 10টা ধ্বনি, হ্যাঁ, এই যে এই 10টা ধ্বনি আর এই 10টা ধ্বনিকে আমরা ভাগ করে ফেললাম। এখানে আমরা দেখো কিছু কিছু ধ্বনি বললে এই স্বরতন্ত্রটা বেশি কাঁপবে, আবার কিছু কিছু ধ্বনি বললে কম কাঁপবে। আচ্ছা, আমি আরেকটু চিত্রটা এই যে এই গলার এই জায়গাটা স্বরতন্ত্রটা একটু বড় করে তোমাদের দেখে, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে দেখো এই যে হচ্ছে আমাদের গলার অংশটা, এর মধ্যে কি আমাদের এই যে স্বরতন্ত্রটা, তাই না? এই স্বরতন্ত্রের মধ্যে এরকম দুইটা পর্দার মতো আছে। ঠিক আছে, পর্দা। পর্দা মানে হচ্ছে ওই যে পাতা, তোমরা দেখছো না পাতা একবারে পাতলা পাতলা পাতা, পাতা দিয়ে কিন্তু বাঁশি বাজানো যায়। তুমি দেখছো পাতা এরকম বাঁশি বাজালে শব্দ হয়। ঠিক এই যে এই দুইটা হচ্ছে কি এরকম করে এরকম পাতার মতো পর্দা, হ্যাঁ। তো এই দিক দিয়ে হচ্ছে কি বাতাসটা এরকম করে যায়। এই যে দেখো এই যে এই দিক দিয়ে যদি আমরা ফুসফুস ধরি, এই ফুসফুস থেকে এই স্বরতন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু যে মুখ দিয়ে কিন্তু বাতাসটা বের হয়। তাহলে দেখো এই দিক দিয়ে যখন স্বরতন্ত্রের মধ্যে দিয়ে বাতাসটা যায় তখন কিন্তু এই পর্দাটা কাঁপে, এই পর্দাটা কাঁপে। কিছু কিছু ধ্বনি বললে পর্দাটা কাঁপে, আবার কিছু কিছু ধ্বনি বললে পর্দাটা কম কাঁপে। এই কম্পনের উপরে ভিত্তি করে কোনো কোনো ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি, কোনো কোনো ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। এখন তোমরা একটু বলে দেখো ক খ গ ঘ, আমরা এই যে স্বরতন্ত্রটা ধরে বলবো ক খ গ ঘ। দেখো ক খ বললে কিন্তু এই স্বরতন্ত্রটা কম কাঁপে, আর গ ঘ বললে একটু বেশি কাঁপে। তাহলে এই কম কাঁপলে এটাকে আমরা বলবো অঘোষ, অঘোষ ধ্বনি, হ্যাঁ। আর যেগুলো বেশি কাঁপবে সেটাকে আমরা বলবো ঘোষ ধ্বনি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ক খ বললে একটু কম কাঁপে, এই জন্য এগুলা হবে কি অঘোষ ধ্বনি। আবার দেখো গ ঘ বললে ঘোষ ধ্বনি। আবার দেখো এই যে ত থ, এগুলো এই দুটা কিসের মধ্যে পড়লে তাহলে অঘোষ ধ্বনি, কম কাঁপবে। আবার দেখো দ ধ বললে বেশি কাঁপবে, এই জন্য কি হবে ঘোষ ধ্বনি বলবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই সিরিয়ালের যে 10টা আছে এই 10টা ধ্বনি আমরা কি বলবো? এই 10টা ধ্বনি কম কাঁপতেছে, এই জন্য আমরা এগুলাকে বলবো ঘোষ ধ্বনি, সরি অঘোষ ধ্বনি। আর এই যে যে গ ঘ জ ঝ ড ঢ দ ধ ব ভ এইগুলো একটু বেশি কাঁপে, এই জন্য এগুলাকে আমরা বলবো ঘোষ ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের যদি এরকম করে এরকম করে যদি একটা পরীক্ষার প্রশ্ন করে এই যে ঢ, এটা কি ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি, তাহলে তোমরা কি বলবো? দেখো এটা কিন্তু এই ঘোষ ধ্বনি ছকের মধ্যে পড়ছে, তাহলে ঢটা একটা কি এই যে ঘোষ ধ্বনি। ঠিক আছে, আমরা পারবো না? তাহলে আবার যদি তোমাদের এরকম করে বলে ছ, এটা আসলে কি ধ্বনি, তখন তুমি এটা বলবে এটা হচ্ছে কি একটা অঘোষ ধ্বনি। তাহলে আমরা এরকম করে পারবো এটা। তাহলে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি গেল, এবং অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলি আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো আমরা এই যে নিচ থেকে দেখি, এই যে ছকের নিচ থেকে দেখি এই প ফ ব ভ ম, এই যে যে পাঁচটা ধ্বনি এখানে আছে এগুলোকে আমরা ভাগ করে ফেললাম। এই পাঁচটা ধ্বনি দেখো উচ্চারণ করতে গেলে আমরা এই আমাদের ঠোঁটের সাহায্য লাগে, ঠোঁটের সাহায্য নিয়ে কিন্তু এই যে প ফ ব ভ ম এগুলো কিন্তু উচ্চারিত হয়। তা আমরা যদি ঠোঁটটা এরকম ধরে রাখি, চেপে রাখি, তাহলে কিন্তু এটা হবে না। আবার যদি তোমরা এরকম টেনে ধরো তাহলেও কিন্তু আমরা এটা উচ্চারণ করতে পারবো না। এটা তাহলে দেখো প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ঠোঁটের সাহায্য লাগবে। এই জন্য এগুলাকে আমরা কি বলবো? এই জন্য এগুলাকে আমরা বলবো ওষ্ঠধ্বনি। ঠিক আছে, কি বলবো? ওষ্ঠধ্বনি বলবো। ঠোঁটের সাহায্যে যেগুলো উচ্চারণ হবে তাকে আমরা কি বলবো? ওষ্ঠধ্বনি বলবো। তাহলে দেখো এই যে এই সিরিয়ালের যেগুলা সেগুলো সবগুলি প বর্গের যেগুলো আছে সেগুলো সবগুলি হচ্ছে কি ওষ্ঠধ্বনি। এরপরে দেখো ত, ত থ দ ধ দন্তের ন,
তাহলে দেখো এই তথ দ ধ এইগুলা বলতে গেলে এগুলা কিন্তু জিহ্বা যে কোথায় লাগে আমাদের, হ্যাঁ বাকযন্ত্রের কোন জায়গায় যায় লাগে, দেখো দাঁতে যায় কিন্তু লাগে। ত, থ, দ, ধ, হ্যাঁ। তাহলে দেখো এগুলো প্রত্যেকটাই কিসের সাহায্য লাগে, দাঁতের সাহায্য লাগে, তাই না? জিভটা যায় কোথায় যায় লাগে, দাঁতে যায় লাগে। এই জন্য এইগুলাকে আমরা বলবো দন্তধ্বনি। দন্তধ্বনি তোমরা এটা এরকম করে মনে না রাখলেও যদি তোমরা এরকম করে দেখো জিভটা কোথায় লাগে সেটা সেই ধ্বনি। জিভটা যদি দেখো যে দাঁতে যায় লাগছে তাহলে দাঁত দাঁত দন্তধ্বনি। দেখো যদি শুধু ঠোঁটের সাথে যেগুলো উচ্চারণ হচ্ছে সেগুলো হচ্ছে কি ওষ্ঠধ্বনি, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এই যে এই ট ঠ ড ঢ, হ্যাঁ মূর্ধন্য। এরপরে দেখো চ ছ বর্গের জ ঝ, এইগুলা হচ্ছে কোন জায়গায় আলোচিত হয় সেটা আমরা দেখবো। তবে এইটা দেখার জন্য আমাদের একটা ছোট্ট একটা ছবি আমরা দেখবো। দেখো আচ্ছা এটা দেখো এই যে আমাদের দাঁতের একটা ছবি আছে কিন্তু দাঁতগুলি অনেক বড় বড় কুমিরের মতো হয়ে গেছে। আসলে এগুলো হচ্ছে কি আমাদের দাঁত, মানুষের দাঁত, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো এই যে উপরের যে অংশটা এটা কিন্তু আমাদের এই যে সাদা সাদা যে অংশটা সেটা। আর এই যে দেখো যে ভেতরে যে বড় করে যেগুলা গেছে সেগুলো কিন্তু আমরা এটা কি দেখা যায় না, এগুলা কি একবার ভিতরে থাকে, মাংসের ভিতরে ঢুকে থাকে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলি কি দন্তমূল, তাই না? দাঁতের গোড়া একবারে। আচ্ছা আমরা এই পাশে একটু আঁকি এরকম করে, ছোট করে আঁকি। তাহলে দেখো এই যে এই দুটো হচ্ছে কি সাদা অংশ আর এটা হচ্ছে কি ভিতরের অংশ। তাহলে ভিতরের অংশটা কোথায়, এই যে দাঁতের এই গোড়া এখানে লেগে থাকে। এগুলা কি, এগুলা হচ্ছে শক্ত মাংস, তাই না? শক্ত মাংসের মধ্যে, নরম মাংস হলে কিন্তু দাঁতগুলি থাকতো না, এগুলো শক্ত মাংস, এই জন্য দাঁতগুলি এখানে আমাদের লেগে থাকে। তাহলে এই শক্ত যে অংশটা আছে সেটাকে আমরা বলবো শক্ত তালু, ঠিক আছে? এখানে আমরা একটু লিখে রাখি শক্ত তালু, ঠিক আছে? এই দাঁতগুলি যে জায়গায় লেগে আছে সেটাকে আমরা বলবো কি শক্ত তালু। আবার দেখো এই দাঁতগুলি কিন্তু এরকম করে পেছন দিকে চলে গেছে, তাই না? এরকম করে বড় হয়ে গেছে, পেছন দিকে গেছে। এক জায়গায় যে দাঁত ধরো এইরকম একটা জায়গায় যে দাঁতটা শেষ হয়ে গেল, তাহলে আমরা এটাকে ভাগ করে ফেললাম। যেমন খেয়াল করবো তোমরা এই দাঁতগুলি যে আমরা এখান থেকে দেখা যাচ্ছে এটা আস্তে 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 এই দিক দিয়ে যেতে যেতে এই জায়গাটা এসে কি হয়েছে, শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু আর দাঁত নাই, এরপরে হচ্ছে এই যে যে তালুটা, এই তালুটা নরম অংশ এই ভিতরের দিকে গেছে আরো, হ্যাঁ এই দাঁত শেষ হয়ে আর ভিতরের দিকে গেছে। এই যে এটা এই ভিতরের দিকে গেছে, এইটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা নরম তালু। নরমও বলতে পারো বা কোমলও বলতে পারবো, কোমল তালু, তালু, ঠিক আছে? তাহলে একটা আমরা এই এই অংশটাকে দাঁতের যে অংশটা এটার অংশটাকে আমরা দুই ভাগে করে ভাগ করলাম। পেছনের অংশটাকে আমরা বললাম নরম বা কোমল তালু, আর সামনের অংশটাকে বলছি আমরা কি শক্ত তালু, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো যে এই যে দেখো তোমরা এই চ চ ছ বর্গের জ ঝ বলে দেখো আর ট ঠ ড ঢ বলে দেখো যে কোনটা যে জিভটা জিহ্বাটা যে কোন জায়গায় যায় লাগছে। যেমন দেখো আমি যদি বলি চ ছ বর্গের জ ঝ, তাহলে এটা তালুতে লাগবে, তাই না? আবার যদি দেখো ট ঠ ড ঢ যদি বলে দেখো তাহলে দেখবা আরেকটু কিন্তু জিভটা যে আরেকটু পেছন দিকে যায় লাগে, তার মানে এটি কি তালেব্য মূলীয়। মানে এই যে দেখো এই নরম তালুতে যে মানে গোড়ায় আরো পেছন দিকে যায় যায় লাগে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এই এই এটাকে আমরা বলবো এই চ ছ বর্গের জ, এটাকে বলবো আমরা তালু, হ্যাঁ বা তালেব্য বলতে পারো। এটা তালুকে আমরা আরেকটা নাম ডাকি, সেটা হচ্ছে কি তালেব্য। তাহলে চ ছ বর্গের জ ঝ এটা শুধু তালুতে লাগে, এই জন্য আমরা এটাকে কি বলবো তালেব্য ধ্বনি। আর এই দেখো ট ঠ ড ঢ আর একটু তালুর আর একটু পেছন দিকে যায় লাগে, গোড়ার দিকে লাগে, এই জন্য আমরা এটাকে বলবো তালেব্য মূলীয়, তালেব্য মূলীয়, ঠিক আছে? তাহলে ট ঠ ড ঢ এটা দেখো আরো পেছন দিয়ে লাগে, এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো তালেব্য মূলীয়। আর চ ছ বর্গের জ ঝ এগুলো হচ্ছে কি শুধু তালুতে লাগে, এই জন্য আমরা এটাকে কি বলবো তালেব্য ধ্বনি বলবো। এরপরে দেখো এই যে ক খ গ ঘ উম, এটা কিন্তু কোনো কিছু সাহায্য লাগে না, এমনিতেই কিন্তু এটা উচ্চারণ হয়, তাই না? এই জন্য এটা কিন্তু দেখবা জিহ্বা বা দাঁত বা তালুতে কোথাও কিন্তু লাগছে না। এটা দেখবা এই যে আমাদের কণ্ঠনালী, কণ্ঠনালীতে যে একটা বাতাসের একটা ঘর্ষণের সৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু এই দেখবা এই ক খ গ ঘ এগুলো উচ্চারণ হচ্ছে। দেখো তোমরা ক খ গ ঘ বলে কোথাও কিন্তু যায় দেখবা স্পর্শ করে না, কিন্তু শুধুমাত্র এই কণ্ঠে ও কণ্ঠনালীর জায়গায় একটু ঘর্ষণ লাগে। এই জন্য এটাকে বলে কণ্ঠমূলীয়, কণ্ঠমূলীয় ধ্বনি, কণ্ঠমূলীয় ধ্বনি। বা এটাকে তোমরা বলতে পারো জিহ্বামূলীয় ধ্বনি। এই যে এখান থেকে গোড়া থেকে জিহ্বার যে একটা গোড়া আছে, জিহ্বার যে একটা গোড়া আছে, এই জন্য এটাকে জিহ্বামূলীয় ধ্বনিও কিন্তু বলে। কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় যে কোনো একটা বললেই তোমাদের হবে। তাহলে দেখো ক খ গ ঘ ও ও এটা হচ্ছে কি কণ্ঠনালীয় বা জিহ্বামূলীয় ধ্বনি। এরপরে দেখো চ ছ বর্গের জ ঝ এটা হচ্ছে তালেব্য ধ্বনি। এরপর দেখো ট ঠ ড ঢ মধ্যাহ্ন এটা হচ্ছে তালেব্য মূলীয়। এরপরে দেখো ত থ দ ধ দন্তান্ন এটা হচ্ছে দন্ত ধ্বনি, কারণ দাঁতের সাহায্যে উচ্চারণ হচ্ছে। এরপরে দেখো প ফ ব ভ ম এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওষ্ঠ ধ্বনি। কেন? কারণ হচ্ছে এটা ঠোঁটের সাহায্যে উচ্চারণ হচ্ছে। তাহলে দেখো তোমাদের যদি পরীক্ষা এরকম করে একটা বলে যে
তোমরা অষ্ট এই ভ এটা কোন ধ্বনি এটা একটু বলো তো, তাহলে কিন্তু তোমরা এই ছকটা মনে রাখলেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা অষ্ট ধ্বনি। তোমাদের যদি বলে এই বর্গের জ এটা কি ধ্বনি, তখন তোমরা এই যে বলতে পারবে এটা হচ্ছে কি তালেব্য ধ্বনি। এখান থেকে যে কোনো প্রশ্নেরই কিন্তু এরকম করে এই উচ্চারণের স্থান অনুযায়ী যে কোনো প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে। তাহলে দেখো আমরা এই ক থেকে যদি এই ম পর্যন্ত যদি দেখি, তাহলে মোট এখানে ধ্বনি কয়টি, এখানে হচ্ছে 25টি ধ্বনি আছে। এই 25টি ধ্বনিকে একসাথে করে বলে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি কেন বলে, কারণ হচ্ছে এটা হচ্ছে এই আমাদের এই বাকযন্ত্রের কোনো না কোনো কিছুর একটা স্পর্শের সাহায্যে উচ্চারণ হয়। হ্যাঁ, ঠোঁটের সাহায্যে ঠোঁটের স্পর্শে উচ্চারণ হয়, এই জন্য এগুলাকে কি বলে, এগুলাকে বলে স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। হ্যাঁ, আচ্ছা। আর এই 25টা ধ্বনির মধ্যে তোমরা যদি আবার এটা ভাগ করো, দেখবা প্রথমে কি পাবো আমরা, একটা বর্গ পাবো, তাই না? বর্গ বা পর্ব কয়টি? 5টি। এটা হচ্ছে ক চ ট ত প, এটাই কিন্তু মূল এই ছকটা মনে রাখার, ক চ ট ত প, এটা মনে রাখতে হবে। কিন্তু প্রতিটা বর্গের মধ্যে কয়টা করে ধ্বনি থাকবে? 5টা করে। দেখো এই যে ক খ গ ঘ উ ও, ঠিক আছে। এরপরে দেখো চ ছ বর্গের জ ঝ ইয়, এই দেখো এই যেরকম করে 5টা, একটা বর্গের মধ্যে 5টা করে কিন্তু ধ্বনি থাকতে হবে। তাহলে এইটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন তোমরা সন্ধি যখন পড়তে যাবা, তখন দেখবা তোমাদের বলবে এই চ বর্গের এই বর্গের জ ঝ ধ্বনিটা, তার মানে মনে রাখবা চ বর্গের, আমরা যেমন বানানের ক্ষেত্রে একটা একটা নিয়ম মনে রাখি যে ট বর্গের পূর্বে সবসময় কি হয়? মধ্যের নয়, তাই না? এই যে দেখো এই ট বর্গের পূর্বে, ট বর্গের পূর্বে মানে কিন্তু শুধুমাত্র ট না, এই ট বর্গের মধ্যে ঠ ড ঢ মধ্যের ন সবগুলি কিন্তু পড়বে, ঠিক আছে। ট বর্গ মানে হচ্ছে এই 5টা ধ্বনি একসাথে করে পড়বে। যেমন আমরা যদি বলি এই যে কাণ্ড একটা বানান আমরা এরকম বলেছি, কয়টার কান? মধ্যে 9টা। কেন মধ্যে 9টা হলো? কারণ হচ্ছে দেখো এই যে ডটা কোথায় পড়ছে? এই যে এই ট বর্গের মধ্যে পড়ছে, কারণ আমরা বলছি ট বর্গের পূর্বে, ট বর্গটা মানে হচ্ছে এই 5টা ধ্বনি একসাথে করে পড়বে। এরপরে আরেকটা জিনিস তোমাদের বলছিলাম অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ মহাপ্রাণ কোনগুলি? যেগুলা বাতাস কম বের হয় সেগুলো অল্প প্রাণ, যেটা বাতাস বেশি বের হয় সেটা মহাপ্রাণ ধ্বনি। এরপরে বলছিলাম ঘোষ অঘোষ। ঘোষ অঘোষের কথা কি? স্বরতন্ত্রের কথা বলছিলাম তোমাদের। স্বরতন্ত্র বেশি কাঁপলে সেটা হচ্ছে কি ঘোষ ধ্বনি, কম কাঁপলে অঘোষ ধ্বনি। তোমরা এই যে এটা স্বরতন্ত্রটা ধরে এটা বুঝতে পারবে। ক খ বললে কম হয় এগুলো, এই জন্য এটা কি অঘোষ। আর গ ঘ বললে বেশি কাঁপে এটা, এই জন্য এটা কি ঘোষ ধ্বনি। এরপরে দেখো আমরা বলছিলাম এই যে অষ্টধ্বনি, দন্তধ্বনি, তালব্য ধ্বনি, তালব্যমূলীয়, কণ্ঠনালীয় বা জিহ্বা মূলীয় ধ্বনি। এই যে এই ছকের মাধ্যমে তোমরা এই চাইলেই এই ধ্বনিগুলি, এই সব কিছু বিষয়গুলি তোমরা এরকম করে মনে রাখতে পারো। তো ব্যঞ্জন ধ্বনির এই বিষয়গুলি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। সামনের 3য় পর্বে তোমাদের এই ধ্বনিতত্ত্বের আরো যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন অজানা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে কমেন্টসে, যে তাহলে আমি তোমাদের ওই প্রশ্নগুলির উত্তর পরবর্তী ভিডিও থেকে দিব তোমাদের। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।